আমি বলছি ও সত্যিটা বলেনি পুরোটা। ওর বন্ধুরা এই সময় একটা পলিটিক্যাল পার্টির আন্ডারে কোথাও না কোথাও অ্যাক্টিভিটিতে জড়িত। আমি বলবো না খারাপ, আমি চাইনি আমার দলের ছেলেরা এতে জড়াক। পলিটিক্যালি যে ভায়োলেন্ট আমাদের অঞ্চলে হয় সেগুলো তো আমি খুব কাছ দিয়ে দেখেছি। মিউজিকটা আমার কাছে বেঁচে থাকার একটা অন্যতম মাধ্যম। আমার জীবনটা নষ্ট হয়ে গেছিলো যে আমাকে একটা মিথ্যে কেসে কোনো থানার ওসিকে বলে আমাকে আটকে রাখতে পারে, মিথ্যে এলিগেশন দিয়ে আরও অন্যায়ভাবে টর্চার করতে পারে, এইগুলো বলতে চাই না আমি। কারণ যা গেছে গেছে, আমি চাইবো না আমার কোনো বাচ্চা তার সঙ্গে জড়ো। গাট্টু বলছে না ওখানে আসতে গেলে ওর পিছু টানা, যে কেন থাকবে না? ও চলে আসলে পোস্টারটা মারবে কে? ও এখানে চলে আসলে দেওয়ালে পোস্টারটা মারবে। তার সাথে আমাকে নিজের ঘরের এবং যে স্টুডেন্ট হিসাবে আমাকে কলেজ করতে হয়, তার সাথে আমাকে তার খরচপাতি, কারণ ঘর থেকে অ্যাকচুয়ালি অতটা তার মানে আর্থিক অবস্থার জন্য ঘর থেকে অতটা চলে না, তো আমাকেও তার সাথে মিউজিকের সাথে কাজবাজ করতে হয়। কাজবাজ যেমন কি কাকা বলেছিল জোম্যাটোর এবং ডেলিভারি। আমার স্বাধীনতা হলো কি, আমাদের যে অঞ্চল, আমাদের এই অঞ্চলের মধ্যে এমন একটা জিনিস হয় যে আমরা কম বয়সে পড়াশোনা ছেড়ে দিয়ে আমরা এই কাজ করি সেই কাজ করি। এবার আমাদের কি হলো, আমরা স্বাধীনতাভাবে আমরা বুঝতে পারি না। এবার আমরা যখন মিউজিক করি, এবার মিউজিক করে আমাদের এমন ভালো লাগে যাতে এটাই আমাদের স্বাধীনতা। আমাদের বাইরে যা জিনিস হচ্ছে আমরা তখন সেটা ভুলে যাই, আমরা তখন মিউজিকে ঢুকে যাই। আজকে এই যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, স্বাধীনতার এই ঝকঝকে তিরঙ্গা, দুপুরবেলায় মাংস ভাত, তার বাইরে প্রকৃত যে স্বাধীনতা, সেটা একটা ছোট্ট স্বাদ আপনাদের দিচ্ছি আজকের এই ভিডিওটায়। কল্পনাও নয়, একদম বাস্তব। সঞ্জয় দার সঙ্গে আমার আলাপ দীর্ঘদিন আগে। এই যে দেখছেন সন্তুরের মতো ইনস্ট্রুমেন্টটা, তার উপরে গিটারের মতো যে ইনস্ট্রুমেন্টটা, এটা যিনি বাজাচ্ছেন কৌশিক, ওই কৌশিকের হাইট যখন ছিল এরকম। ওদেরকে আপনারা চেনেন, ওরা ট্যাংরাতে এই ব্যান্ডটা দীর্ঘদিন ধরে চালাচ্ছে, ফেলে দেওয়া জিনিসপত্র নিয়ে চালাচ্ছে। কৌশিক যখন এইরকম হাইটের ছিল তখন থেকে সঞ্জয় দার সঙ্গে আলাপ, সঞ্জয় দাস কার্যকলাপের সঙ্গে আলাপ। বিভিন্ন সময় বিভিন্ন টিভি চ্যানেলের রিয়েলিটি শোতে ওরা পারফর্ম করেছেন।
ওরা ছোট থেকে বড় হয়ে উঠেছে, ওদের ইনস্ট্রুমেন্টগুলো অন্যরকম, ওদের ইনস্ট্রুমেন্টগুলো ফেলে দেওয়া জিনিস নিয়ে এইসবগুলো তো হয়েছে, কিন্তু অনেক দিন বাদে একটা রিইউনিয়ন বলতে পারেন আমাদের এই ভিডিওটা। আমি আজকে দেখতে এসেছি ওরা কেমন আছে। ফ্রিডম মানে কি? আমি যা ইচ্ছা তাই করতে পারি। সেই যা ইচ্ছাটা কি? যা ইচ্ছা তাই, আমার যদি এখন যদি ভালো না লাগে, এই মুহূর্তে যদি ভালো লাগে, আমি উঠে এখান থেকে চলে যেতে পারি। আচ্ছা, আবার যদি আমার ভালো লাগে, সবাই চলে যাওয়ার পরে আমি এখানে বসতে পারি। এই ইনস্ট্রুমেন্টটা কি দিয়ে বানানো? এইটা কী দিয়ে না, এটা কলসি আছে, যে কলসিতে আমরা জল রাখি বা জল তুলি। কলসি, এটা ঘোরালে কলসিটা বোধহয় দেখা যাবে, তাই তো? সামনে ফ্রেড বোর্ডটা লাগানো হয়েছে, একটু ঘোরাও। এটা কলসির হাফ বডি। কলসির হাফ বডি, সেটা দিয়ে। আচ্ছা, এটা কিসের শব্দ? ড্রাম, বিগ ড্রাম যেটা হয়, বা মাদল। এটা কিন্তু ফুটবলের ব্লাডার। আচ্ছা এই আচ্ছা, ব্লাডারটাকে এই যে আমাদের বড় বড় বিল্ডিং এ যে ওয়াটার ফিল্টারে পাইপ হয় ফেলে দেয়, সেই পাইপটাকে আমরা এরকম একটা টাকা দিই। এটা হচ্ছে সাইকেলের টিউব। আচ্ছা, আমরা এটাকে আমরা প্রথম জেনারেশন লার্নার। মিউজিক তো আমাদের অনেক দূরের বিষয়। এটা একটা চেষ্টা ছিল আমরা সবাই এক জায়গায় থাকবো, স্বাধীনভাবে, মুক্ত চিন্তাধারা থাকবে এবং মিউজিকটা একটা মাধ্যম হবে, আর মাথা উঁচু করে বাজবো, কেউ কোনো রকম খারাপ অ্যাক্টিভিটির সঙ্গে জড়াবো না। আমাদের বাচ্চাদের, বেশিরভাগ বাচ্চাদের বাড়ির পরিবারের যারা বড়, হ্যাঁ, গুরুজন যারা পরিবার পরিচালনা করে, তারা তো আমাদের ঘুম ভাঙার আগেই কাজে চলে যায়। হ্যাঁ, তুমি যদি বলো, মানে আমাদের যারা দর্শক আছেন, আমি 20 বছর ধরে তোমাদের সঙ্গে, মানে তোমাদেরকে চিনি বলতে পারি। তুমি বলেছিলে সেই সময়টায় যে ওরা এই কতদিন আর টিনের ড্রাম ফেলে দেওয়া, থার্মোকল এগুলো বাজাবে, কনভেনশনাল মিউজিকে ওদের আমি নিয়ে আসবো। তখন একটাও ইনস্ট্রুমেন্ট ছিল না। এখন দেখছি কিবোর্ড আছে, স্ট্রিং ইনস্ট্রুমেন্ট আছে, এখানে সন্তুরের মতো একটা জিনিস আছে, ওখানে আমি একটা বাংলা ঢোল দেখতে পাচ্ছি, এখানে একটা খোল দেখতে পাচ্ছি। তোমার সেই এই যে 20 বছর যদি ধরি রাফলি, তোমার কাজ আরও আগে থেকে, কতটা তুমি মানে পারলে ওদেরকে মিউজিকের স্বাধীনতাটা দেয়া, মানে মিউজিকের আমি যদি বলি যে স্বাদটা দেওয়া, এটা কতটা পারলে? তিন ডিবে দিয়ে বেশি দূর যাওয়া যাবে না, এটা বড় সত্যি কথা। একটা সময় একটু ক্রিয়েশন, একটা নতুন কিছু, এরা আমাদের ছেলেপুলেরা সব খুব ভালো বাজায়, রিদম সেন্স খুব ভালো। এরা ছোট থেকে প্র্যাকটিস করছে, তো এরা যে কোনো তাল বাজিয়ে দেবে, কিন্তু তালের সাথে তো সুরের একটা কোথাও না কোথাও মিল থাকা চাই। আমাদের প্রতিটা ছেলে কোথাও না কোথাও গিয়ে একটা হয় না, একটা ইন্ডিয়া গট ট্যালেন্ট, আবার একটা ফেস ভ্যালু তৈরি হয়, মানুষ একটু এদিক ওদিক ঘেটে যায়। আমাদের ছেলেদের মধ্যেও এটা হয়েছে, হয়নি তা নয়, কিন্তু আমারই মধ্যে হতে পারলো না। উল্টে আমার এর উল্টোটা হয়েছে যে এদেরকে আরও কী করে শেখানো যায়, আরও কী করে শেখানো যায়, এদেরকে আরও কী করে একটা এমন রাস্তায় নিয়ে আসা যায় যেখান থেকে সামনে দাঁড়িয়ে যে কোনো কম্পোজিশন খুব ইজিলি করতে পারে। এবার আমি হলাম খোল, মানে একটা রিদম সেকশনের একটা পার্ট। এবার এতে মেলোডি, মানে বাঁশি বাজাতে গেলে, গিটার বাজাতে গেলে যে জ্ঞান, যে শিক্ষা থাকা দরকার, সেটা তো আমার তো ভাবনা আছে, বাট ধরা, বাজানো, স্ট্রোক করা, এগুলো তো আমার নেই। আমি মাস্টারমশাই খুঁজলাম, আর আমি ভগবানের কাছে কৃতজ্ঞতা জানি, আমাকে ইন্ডিয়া গট ট্যালেন্টের মতো একটা রিয়েলিটি শোতে নিয়ে গেছিলো। এই পরিচিতি আমাদেরকে অনেকটা সাহায্য করেছে। নাহলে আমাদের মতো, খুব বড় সত্যি কথা, আমরা অন্যের প্রোগ্রাম দেখতে যেতাম, পাড়ায় যখন ফাংশন হতো, সারা রাত জেগে ফাংশন দেখতে যেতাম, কে কী বাজাচ্ছে, কে কী গাইলো, ওইটাই বড় পাওনা। আর আমরা স্টেজে ওটা গাইবো, এটা তো ভাবনাতেও আসবে না। এবং আমার কোথাও মনে হয়েছে, এই যতদিন ধরে তোমাদেরকে চিনি, তোমাদের যে স্বকীয়তা, অরিজিনালিটি যেটাকে বলে, মানে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, একটা বাচ্চা ছোটোবেলা থেকে পড়ছে, জানে অয় অজগর আসছে তেড়ে, এটা জানে, কিন্তু সেটা যে কোথাও সঙ্গীত হতে পারে, মিউজিক হতে পারে, এবং ট্রেন্ডিং মিউজিক, লোকজন, কৌশিক তোর মনে আছে তুই হাফ প্যান্ট পরে ছোট্টবেলায় যখন ওটা গাইতিস, কীরকম, মানে ওইটা তোর
তোকে ধর এটা, তোকে কিরকম ফিলিং দিত? সত্যি কথা বলতে যখন ছোট ছিলাম, ঠিক আছে, যা করেছি মজার ছলে করেছি। ও বুঝতিস না এত যে না, এত ক্রাউড, না, আমাদের প্রতিটা ছেলে খুব সাহসী, খুব সাহসী। প্রচন্ড আনন্দ, মানে ওইটা বেরিয়ে আসে কোথাও। আর শুধু কৌশিক কি গান বাজনা করছে, কৌশিক তো সিনেমাও করলো, বাবার নাম হ্যাঁ, গান্ধীজি, বাবার নাম গান্ধীজি। উল্টো দিকে পরমব্রত চট্টোপাধ্যায়, উল্টো হুন্ডা। দিকে আমাদের সায়নিধি। এবারে এত কিছুর মধ্যেও কৌশিক অবলীলায় সাবলীল সাহসটা। ও ও ও ও- ও যেইভাবে ডায়লগ থ্রো করেছে মনে হচ্ছে যেন অনেকগুলো সিনেমা করেছে। তাছাড়াও কৌশিক আমাদের কিছুদিন আগে আরও এরপরে আমাদের SRFTI থেকে হুম। অনেকগুলো ডিপ্লোমা ফিল্মেও কাজ করলো। এরপর এখন কিছুদিন আগে এখন হইতে আছে ট্যাংরা ব্লুজ, মানে আমাদের জীবনযাত্রা নিয়ে একটি সিনেমা, এবং আমাদের না, আমাদের মতো অনেক ট্যাংরা মানুষের ব্লুজ, হ্যাঁ। জীবনযাত্রা নিয়ে একটি গল্প। ডাইরেক্টর সুপ্রিয় সেন, আর প্রোডাকশন হাউস হচ্ছে SBF এবং রোড শো, মানে অরিত্র সেন এবং পরমব্রত চট্টোপাধ্যায়। এইদের যৌথ উদ্যোগে এই সিনেমার প্লেব্যাক সিঙ্গার কৌশিক মেল ভয়েসে, এবং নমিনেট হলো জুবেনের সাথে আনন্দবাজার পত্রিকায়। তো এটা বড় পাওনা না, এটা বড় পাওনা। মিউজিক ডাইরেক্টর নবারুণ বোস। অর্জন করেছো তোমরা। কৌশিক শিখছে তো, কৌশিকের এই পাওয়াটা হয়তো এখানে যে কজন আছে তারাই কৌশিক, একদম। একটা সঞ্জয় তো নেই এখানে। আমি শুরু করেছিলাম, আজকে আমার অবস্থা এমন জায়গায় দাঁড়িয়েছে, এবার আমি হয়তো প্যাভিলিয়নে যাব রিটার্ন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না ভিডিওতে, আসলে ইউটিউব ভিডিও বা টেলিভিশনে কিছু কিছু যদি মিস করে যায়, আপনারা দেখতে পাচ্ছেন না। এই কথাগুলো যখন বলছে সঞ্জয় মণ্ডল, তার চোখের কোণটা ওই দেখুন চোখের কোণটা চিকচিক করছে। স্বাধীনতা মানে তেরঙ্গা শুধু নয়, একটা দিন নয়, ওই আলোর পেছনে, আইটিসির ওই ট্রাইকালার লাইটের ভাইবের পেছনে যে অন্ধকারটা আছে, সেখানে আসল আলোটা খুঁজছেন সঞ্জয় মণ্ডল ও তার ছেলেরা। আমি ওদের সঙ্গে গল্প করব, আর তার মাঝে ওরা একটু মিউজিক করবে, গান বাজনা করবে। আপনারা যদি পারেন তো শুনে নিন, আর এই ভিডিওটাকে প্রচুর শেয়ার করুন। ওরা এমনিতেই লাইমলাইটে আছে, কিন্তু ওদের জীবনে লাইমলাইটটা বোধহয় একটু কম। এখন ইচ্ছা আছে মানে ব্লগিং করার, মানে ট্রাভেলিং করে ব্লগিং করার, এটা মানে এখন ইচ্ছা আছে। আমারই মতন সকালে কাজে যাই, কিন্তু কাজের পর এসে, যেমনি আমি কাজের পর এসে এখানে রিহার্সেল করছি, মিউজিক করছি, তো ওরা সেটার সঙ্গে যুক্ত নেই। তো ওখান থেকে আমার দিকটা আলাদা। তারা কাজ থেকে এসে আড্ডা দেয়, মানে এইদিকে ওইদিকে। আমার যেটা পছন্দ সেই পছন্দের জিনিসগুলো করা, কিন্তু আমার লাইফে অনেকজনই আটকায়। যেমনি আমি চাইছি এখন সুমিত দাদা, কৌশিক দাদার মতন বাসি শিখতে, কিন্তু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্য আমি শিখতে পারি না। আমার স্বাধীনতা মানে আমাকে নিয়ে বেঁচে থাকা। আমাকে অনেক আটকায় কিছু দিয়ে, এ করবি না, আমাকে রিহার্সাল করতে ভালো লাগে। আমি এদিক ওদিক যাই, লোকে বলে যাস না, করিস না, আমি এদিকে আসতে চাই। আমি এখন রিহার্সালে আসি, এদিকে বলে কোথায় যাচ্ছিস না যাচ্ছিস, পেছন দিয়ে ডাকলে বলে যাস না,
এদিকে থাক ওদিকে যা, আমাকে সব করতে ভালো লাগে, রিহার্সাল আমাকে ভালো লাগে। এবং তার সাথে আমাকে নিজের ঘরের এবং যে স্টুডেন্ট হিসাবে আমাকে কলেজ করতে হয় তার সাথে আমাকে তার খরচপাতি, কারণ ঘর থেকে অ্যাকচুয়ালি অতটা তার মানে আর্থিক অবস্থার জন্য ঘর থেকে অতটা চলে না, তো আমাকেও তার সাথে মিউজিকের সাথে কাজবাজ করতে হয়। কাজবাজ যেমন কি কাকা বলেছিল জোম্যাটোর এবং ডেলিভারি, সেই ডেলিভারির সাহায্যে আমি এখন উপার্জন করে কলেজ করছি এবং তার সাথে কাকার জন্য আমি এখানে আছি, এসে আজকে গিফট বেসটা বাড়াতে পারছি। আমার স্বাধীনতা হলো কি আমাদের যে অঞ্চল, আমাদের এই অঞ্চলের মধ্যে এমন এমন একটা জিনিস হয় যে আমরা কম বয়সে পড়াশোনা ছেড়ে দিয়ে আমরা এই কাজ করি সেই কাজ করি। এবার আমাদের কি হলো, আমরা স্বাধীনতাভাবে আমরা বুঝতে পারি না। এবার আমরা যখন মিউজিক করি, এবার মিউজিক করে আমাদের এমন ভালো লাগে যাতে এটাই আমাদের স্বাধীনতা। আমাদের বাইরে যা জিনিস হচ্ছে আমরা তখন সেটা ভুলে যাই, আমরা তখন মিউজিকে ঢুকে যাই। সুমিত যেটা বললো যে ও যেখানে থাকে সেখান থেকে মিউজিক ওকে এখানে এসে ওকে স্বাভাবিক, ও বাঁচার যাদের রাস্তা সঙ্গে দেয়। থাকে রাত্রের বেলা, শনিবার স্যাটারডে অথবা সানডে রাত্রেবেলা তাদের জীবনটা অন্যরকম হয়ে যায়। সারা সপ্তাহ খাটনির পর একটা হয়েছে না, বড় ছোট মানা নেই, আমি একটা কোথাও অন্ধকারে। হুম সুমিত তো তাদের বাইরে কেউ না, কিন্তু সুমিত শুধু বাইরে নিজেকে রাখতে পেরেছে ডিউ টু ওর নিজের মানসিকতা যে আমি ওর মধ্যে যাবো না। আমি বুঝতে পারি আমি সকলের সাথে মিশবো, বাট আমি ওই কাজটা করবো না, বিকজ ও জেনে গেছে আমি মিউজিকটা করি, আমাকে বিভিন্ন জায়গায় কতটা লোক চেনে। সম্মান আমাকে ও তো দিচ্ছে। পায়, ও যখন স্টেজে কতটা বাঁশিটা সম্মান বাজায় না, দিচ্ছে। মানুষ হাততালি দেয়। সেরেন্ডিপিটি আর্ট ফেস্টিভ্যালে হুম পাবলিক পারফরমেন্সে মানুষ হাততালিতে আমাদের সকলের আনন্দ। হুম হুম সুমিত আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা জানি না, সঞ্জয় দা বা সুমিত বা কৌশিক বা বিট্টু ওরা যেগুলো বলছে কোথাও এটা কেটে যাচ্ছে। ট্যাংরার এই অঞ্চলটাতে লাইফস্টাইল যেটা, আপনি হয়তো সেই লাইফস্টাইলে অভ্যস্ত নয়। এই বাড়িটাতে আসার জন্য, এই রিহার্সাল রুমটাতে আসার জন্য প্রত্যেক দিন ওদেরকে অনেক কিছু সামলে আসতে হয়, অনেক প্রলোভন, অনেক পিছুটান, সেগুলো ভালো খারাপ, ভালোর থেকে খারাপটাই বোধহয় বেশি, এই যে ছোট বললো না, সেগুলোকে সামলে আসতে হয়। তাই ওদের কাছে এখানে আসাটা বিশাল বড় একটা কি বলবো ফ্রিডম। মানে এই ঘরে যখন এই ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে ওরা বাজাচ্ছে, ওই বাইরের যে ভাইসেসগুলো ওটার থেকে ওদেরকে আলাদা করে রাখছে। ছোটু বললো আমার বন্ধুরা অন্যভাবে বাঁচে বিকালটায়, আমি বলছি ও সত্যিটা বলেনি পুরোটা। ওর বন্ধুরা এই সময় একটা পলিটিক্যাল পার্টির আন্ডারে কোথাও না কোথাও অ্যাক্টিভিটিতে জড়িত। আমি বলবো না খারাপ, বাট কালকে কিন্তু যে কোনো দল করলে অন্য দলের রাগ হবে। আমি চাইনি আমার দলের ছেলেরা এতে জড়াক, কারণ পলিটিক্যালি যে ভায়োলেন্ট আমাদের অঞ্চলে হয় সেগুলো তো আমি খুব কাছ দিয়ে দেখেছি। তুমি নিজে বোধহয় আমি একদম, আমি বলছি তো, আমার কাছে মিউজিকটা আমার কাছে বেঁচে থাকার একটা অন্যতম মাধ্যম। আমার জীবনটা নষ্ট হয়ে গেছিলো একটা বড় সময় শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে বলেছিলাম বলে কোনো একটা পলিটিক্যাল পার্টির গায়ে লাগতে পারে আমার আইডিয়া ছিল না। সে যে আমাকে একটা মিথ্যে কেসে কোনো থানার ওসিকে বলে আমাকে আটকে রাখতে পারে, মিথ্যে এলিগেশন দিয়ে আরও অন্যায়ভাবে টর্চার করতে পারে, এইগুলো বলতে চাই না আমি, কারণ যা গেছে গেছে। আমি চাইবো না আমার কোনো বাচ্চা তার সঙ্গে জড়ো। গাট্টু বলছে না ওখানে আসতে গেলে ওর পিছুটা না, যে কেন থাকবে না, ও চলে আসলে পোস্টারটা মারবে কে? ও এখানে চলে আসলে দেওয়ালে পোস্টারটা মারবে কে? ও তো ফরমাইশি খাটার একজন, ও বুঝবে কি করে স্বাধীনতার মানে? ও যদি ভালো ঘরের, ওর যদি বাবা মা একটু স্ট্রং হতো, এডুকেটেড হতো, ভালো একটা কোথাও ভালো ব্যবসা থাকতো বা একটা চাকরি থাকতো, গাট্টু এইভাবে জীবনযাপন হতো কি? হতো না। গাট্টু স্কুল বাস থাকতো, ওর পড়াশোনার চাপ থাকতো, আফটার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ওকে যে অন্য কিছু একটা সাবজেক্টে প্রিপেয়ার হতে হবে সেটা ওর মাথায় থাকতো। কজন জানে মাধ্যমিক দিতে হয়? কতজন জানে মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকে একটা বিশেষ সাবজেক্ট নিয়ে পড়তে হয়? কজন জানে উচ্চ মাধ্যমিকে যে সাবজেক্টটা নেবো তারপরে অনার্স পেপার নিলে আমি একটা চাকরির জন্য, কজন জানে? আমরা ইন্ডিয়া গট ট্যালেন্টে গেলাম 2010-এর পর 2026 মানে 25শে ডিসেম্বরে। মানে এই যে 15টা বছর, আমি এই 15টা বছর কিন্তু ইন্ডিয়া গট ট্যালেন্ট থেকে আসার পর খুব জীবনটাকে উপভোগ করেছি তা নয়, আমার ভিতরে আরও বেশি বেশি করে দায়িত্ববোধ নিজে থেকেই এসেছে যে না এই টিম ডিবে দিয়ে তো, মানে যেই কথা দিয়ে শুরু হয়েছিল তাই এই ইনস্ট্রুমেন্ট কেন, টিম ডিবে দিয়ে বেশি দূর যাওয়া যাবে না, এটা বড় সত্যি কথা। একটা সময় একটু ক্রিয়েশন
এরা নতুন কিছু, এরা আমাদের ছেলেপুলেরা সব খুব ভালো বাজায়, রিদম সেন্স খুব ভালো। এরা ছোট থেকে প্র্যাকটিস করছে, তো এরা যে কোনো তাল বাজিয়ে দেবে, কিন্তু তালের সাথে তো সুরের একটা কোথাও না কোথাও মিল থাকা চাই। আমাদের প্রতিটা ছেলে কোথাও না কোথাও গিয়ে একটা হয় না, একটা ইন্ডিয়া গট ট্যালেন্ট, আবার একটা ফেস ভ্যালু তৈরি হয়, মানুষ একটু এদিক ওদিক ঘেটে যায়। আমাদের ছেলেদের মধ্যেও এটা হয়েছে, হয়নি তা নয়, কিন্তু আমারই মধ্যে হতে পারলো না। উল্টে আমার এর উল্টোটা হয়েছে যে এদেরকে আরও কী করে শেখানো যায়, আরও কী করে শেখানো যায়, এদেরকে আরও কী করে একটা এমন রাস্তায় নিয়ে আসা যায় যেখান থেকে সামনে দাঁড়িয়ে যে কোনো কম্পোজিশন খুব ইজিলি করতে পারে। এবার আমি হলাম খোল, মানে একটা রিদম সেকশনের একটা পার্ট। এবার এতে মেলোডি, মানে বাঁশি বাজাতে গেলে, গিটার বাজাতে গেলে যে জ্ঞান, যে শিক্ষা থাকা দরকার, সেটা তো আমার তো ভাবনা আছে, বাট ধরা, বাজানো, স্ট্রোক করা, এগুলো তো আমার নেই। আমি মাস্টারমশাই খুঁজলাম, আর আমি ভগবানের কাছে কৃতজ্ঞতা জানি, আমাকে ইন্ডিয়া গট ট্যালেন্টের মতো একটা রিয়েলিটি শোতে নিয়ে গেছিলো। এই পরিচিতি আমাদেরকে অনেকটা সাহায্য করেছে। নাহলে আমাদের মতো খুব বড় সত্যি কথা, আমরা অন্যের প্রোগ্রাম দেখতে যেতাম, পাড়ায় যখন ফাংশন হতো সারা রাত থেকে ফাংশন দেখতে যেতাম, কে কী বাজাচ্ছে, কে কী গাইলো, ওইটাই বড় পাওনা। আর আমরা স্টেজে ওটা গাইবো, আমরা গাইবো, এটা তো ভাবনাতেও আসবে না। এবং আমার কোথাও মনে হয়েছে এই যতদিন ধরে তোমাদেরকে চিনি, তোমাদের যে স্বকীয়তা, অরিজিনালিটি যেটাকে বলে, মানে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, একটা বাচ্চা ছোটোবেলা থেকে পড়ছে, জানে অয় অজগর আসছে তেড়ে, এটা জানে, কিন্তু সেটা যে কোথাও সঙ্গীত হতে পারে, মিউজিক হতে পারে, এবং ট্রেন্ডিং মিউজিক। আপনারা এই ভিডিওটা যারা দেখছেন, আপনাদের অভিজ্ঞতাগুলো বলবেন, ওনাদেরকে চেনেন আপনারা সবাই, অভিজ্ঞতাগুলো একটু জানাবেন আমাদেরকে। বন্দে